আচ্ছা, হ্যাঁ সেই সবই ষড়রিপুর মায়া বটে। আমার এই ঘটনাটা খুব ভালো লেগেছিল। যাই হোক, দিয়াদের পারিবারিক ঘটনা এটা। আচ্ছা, ও কি নামটা মেনশন করতে বারণ করেছিল? একটু ভুল করলাম কিছু, জানি না, মানে আমার তো খেয়াল ছিল না, যে অসুবিধা নেই। আচ্ছা, এর পরের যে ঘটনাটায় আসবো সেটা হচ্ছে মামুন আমাকে পাঠিয়েছে। এখানে মামুন আমাকে নিজের নামটা মেনশন করতে বারণ করেছে, মামুন বলে বলতে বলেছে, অ্যাড্রেস করতে, তো সেটা আমার মনে আছে, তাই জন্য আমি এটা মামুন বললাম, তখনই ওটা খেয়াল পড়লো। খুবই মর্মস্পর্শী ঘটনা, ভয়ঙ্কর, একদম ঠিক বলেছেন। আচ্ছা, হ্যালো দি, কেমন আছো? রেকর্ড ভিডিও শুনি, ফার্স্ট টাইম লাইভ দেখছি। থ্যাংক ইউ, লিখছি ইপসিতা চক্রবর্তী। আচ্ছা, হ্যাঁ, আলটিমেটলি কিন্তু বাচ্চা দুটো সাফার করবে, আর কারোরই কিছু ধর হলো বা হলো না, মাঝখান থেকে কি হবে, বাচ্চা দুটো সাফার করবে। পরবর্তীতে যদি ওর বাবা আবার বিয়েও করে, কখনোই নিজের মা যেভাবে টেক কেয়ার করতো সেটা তো করবে না, না। প্লাস জেঠিমারও বয়স হয়েছে, তাকেও কর্মসংস্থানের জন্য বেরোতে হয়, তো বাচ্চা দুটো একা পড়ে গেল, বাচ্চা দুটো সাফার করবে। তো এই জায়গায় এত ইমোশনে বয়ে না গিয়ে কিছুটা মাইন্ড স্টেবল রাখাটা দরকার ছিল, যেটা উনি পারেননি করতে। আচ্ছা, যখন বুঝতে পেরেছেন, হ্যাঁ বেঁচে থেকে তো বুঝতে পারেনি, মারা গিয়ে বুঝলো তবু, হ্যাঁ সেই। ওকে, চলো এবার নেক্সট স্টোরিতে যাব। তুই কেমন আছিস? ব্রততী দাশগুপ্ত, আমি ঠিক আছি দিদি, একদম ঠিকঠাক আছি। শ্বেতা মুখার্জি, তুমি কোথায় আছো এখন? আমি কন্ট্রাইতে আছি। আমি নেক্সট সানডেতে আবার আসবো না, কারণ নেক্সট সানডেতে আমি লাইভও করবো না, বিকজ দিদার কাজ পড়েছে নেক্সট সানডেতে, তো আমি স্যাটারডে সানডে অ্যাভেলেবেল থাকবো না, তো নেক্সট স্যাটারডে সানডে আর লাইভ হবে না। তো কেমন আছো তুমি? সুকন্যা মন্ডল, ভালো আছি। ভালো আছি বলতে ভালো আছি, ওই যে একটা কথা বললাম যে মন খারাপটা একান্ত ব্যক্তিগত জায়গা, তো সেইটার সাথে আমার মনে হয় যে নিজের কর্মের কোনো টাচ থাকাটা উচিত নয়। নিজের কর্মটা নিজের রাস্তায় করো, আর তার সাথে একদম একান্ত ব্যক্তিগত ফিলিংসগুলোকে নিজের মতন করে বোঝাপড়া করে নাও। সেটাকে শুধু শুধু সোশ্যাল মিডিয়াতে টানার মানে হয় না। আচ্ছা, ফার্স্ট কমেন্ট করলাম, পড়েছো, থ্যাংক ইউ ইপসিতা চক্রবর্তী, ইউ আর মোস্ট ওয়েলকাম ডিয়ার। কাকিমা কেমন আছে? কাকিমা এখন ভালো আছে, মায়েদেরও গতকাল 3 দিনের কাজটা হলো, মেয়েদের কাজ যেটা হয় মাসিরা কাজ করলো। আচ্ছা, এখন মোটামুটি ঠিকঠাক আছে। দিদি সানডে মানে তোমার গল্প, রুদ্র দত্ত, থ্যাংক ইউ। আচ্ছা, সাংসারিক ধর্ম করতে গিয়ে আস্তে আস্তে সেরে উঠতেই হয়, সঞ্চারী বাসু, একদমই তাই। তুমি তো তোমার, আমি কিরকম ভাবে মৃত্যুগুলোকে, মানে দেখো, খারাপ লাগা, কষ্ট হওয়া সব ঠিক আছে, কিন্তু আমি সবসময় সর্বক্ষেত্রে একটা জিনিস নিজেও মানি এবং বলি যে প্রত্যেকের একটা সোল জার্নি কমপ্লিট করতে ওয়ার্ল্ডে আসে। তুমি তোমার জার্নিতে এসছো, সে তার জার্নিতে এসেছিল, সে তার সারাটা জীবন নিজের বেস্ট দিয়ে নিজের সমস্ত কর্ম রেসপন্সিবিলিটিস দেয়, মানে তার কাছ থেকে আমার যদি আমার নিজের দিদার কথা বলি, তো আমি অনেক শিখেছি। আমি আজকে পুরো তার আদলে তৈরি হয়েছি, কিছুটা বলা যেতে পারে। মানে তার মতন দয়ালু, তার মতন রেসপন্সিবল, মানে নিজে এত বোল্ডলি শেষ দিন পর্যন্ত সমস্ত ডিসিশন মেক করেছে, বাড়ির প্রত্যেকটা ছোট ছোট জিনিসের খেয়াল রেখেছে, 5 ছেলে মেয়েকে আগলেছে, সমস্ত নাতি নাতনিদেরকে ভালোবেসেছে, এমনকি পোতাপতি পর্যন্ত, আমার ছেলে মেয়েকেও পর্যন্ত তার কোনো কর্তব্যে সে কোনো ত্রুটি রাখেনি। হ্যাঁ, তো সর্বকিছু সে মেনটেন করে নিজের একদম সেই দাপট নিয়ে সে নিজের সোল জার্নিটা কমপ্লিট করে সে এখন আশা করি যেখানেই আছে ভালো আছে। তো আমি এসছি আমার নিজের সোল জার্নিটা কমপ্লিট করতে। তো আমাদের এই সমস্ত সম্পর্ক, আমাদের জীবনের ভালো মন্দ, দুঃখ, ভালোবাসা, খারাপ লাগা, ভালো লাগা, সমস্ত কিছুই জাস্ট একটা মায়া, একটা এন্টারটেনমেন্ট, যেটা হচ্ছে আমরা যদি শুধু একটা সোল জার্নি দিনে খেয়ে আর ঘুমিয়ে কমপ্লিট করতাম, তাহলে তো খুব মনোটোনাস হয়ে যেত ব্যাপারটা। তো সেই জন্যই হয়তো আমাদেরকে এত অ্যামিনিটিস দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে আমরা ভুলে থাকতে পারি, যাতে আমরা আনন্দ উপভোগ করতে পারি, কষ্ট পেতে পারি, সবকিছুর মধ্যে দিয়ে ভালো মন্দ মিশিয়ে এগুলো করতে করতে কি আমাদের মনোটোনাস ফিলটা আসে না, আমাদের জার্নিটা কমপ্লিট হয়ে যায় এবং আমরা 4 পায়ে চলে যাই। তো সেটাই, তো তার সোল জার্নিটা সে খুব সাকসেসফুলি কমপ্লিট করেছে, এবার আমারটা তো আমাকে করতে হবে। সো আই ক্যান স্টপ মাই সেলফ, রাইট? তো সেই জায়গা থেকে দেখলে ভালোই আছি, ঠিকই আছে, নো প্রবলেম, আমাকে আমার মতন করে এগোতে হবে।
তোমার কথা শুনে বুকে বল পায়, জানো, জোর পায়। হ্যাঁ, এটা তো তোমাকে আমি দিদি বুঝিয়েছি। দিদি কদিন আগে দিদির হাজবেন্ড চলে গেছে, যেটা খুব আনফর্চুনেট ছিল নূপুরদির ক্ষেত্রে। আমি তো ফেসবুকে মানে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। পরে আমি দিদিকে ফোন করেছিলাম, তো আমি দিদিকেও সে একই কথা বলেছিলাম যে দিদি খুব সুন্দর গান করেন, যে তুমি নিজের গান, নিজের কর্ম, নিজেরটুকুর মধ্যে তুমি এবার ডুবে যাও, কেননা সেটা তোমাকে তোমারটা কমপ্লিট করতেই হবে। সে বাকি সবাই ভালোবাসা, সেই বন্ধন, সেই স্মৃতি, মেমরিজ, এগুলো তো আমাদেরকে সবসময় কুড়ে কুড়ে খাবে, কিন্তু তা বলে তো তুমি থেমে থাকলে চলবে না, না? এটাই যে জায়গাটা লাইভ জয়েন করতে পারি না, ইউটিউবে দেখি। সোল জার্নি শব্দটা দুর্দান্ত, ভীষণ ভালো লাগলো। এটা একদম আমি অ্যাকিউরেট টার্মটা ইউজ করলাম, জানো তো। এটা কি হলো? আচ্ছা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার পুরো স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, অন্ধকার হয়ে গেল। কি হলো এটা? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, ট্রাই করছি। এবার ঠিক আছে? এবার দেখো, এবার ঠিক আছে? এবার ঠিক আছে? দেখে নাও একবার। মৌমিতা সরকার, হাই। তুমি খুব ভালো, খুব মোটিভেশন দাও সবাইকে। একটু বলো স্ক্রিনটা ঠিক আছে? শুনতে পাচ্ছি সব। শম্পা চ্যাটার্জি, না দেখা যাচ্ছে না। রিয়া লিখছে, না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেল। আবার ঠিক হয়েছে স্ক্রিনটা, একটু দেখো, একটু দেখো। আমি ভাবলাম লোডশেডিং, না। এই তো সম্পাদি লিখছে, ঠিক আছে। হ্যাঁ, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে আমি একদম অ্যাকিউরেট টার্মটা ইউজ করলাম, যে সোল জার্নি। হ্যাঁ, তো এটা যদি তোমাদেরকে আরো ডিটেলে আমি কখনো এক্সপ্লেন করতে চাই, তো কখনো তোমরা চাইলে আমি এক্সপ্লেন করব। আমি কিছু মানে পার্সোনাল কথা শেয়ার করছি। লাইক আমি কখনো কখনো ট্যারোট কার্ড দেখি, ঠিক আছে? তো এবার ট্যারোট করার সময় তো একটা কার্ড আছে, দেখবে সেই কার্ডগুলো খুব মিনিংফুল হয়। তো ওখানে আমি একটা কার্ড আছে ট্যারোটে, তো ওই একটা কার্ডে তোমাকে এই জিনিসটাকে খুব সুন্দর করে ছবি দিয়ে এক্সপ্লেন করা, জানো, যে আমি জাস্ট একটা বডি দাঁড়িয়ে আছে, আর তোমার সামনে প্রচুর কিছু ভালো খারাপ সব থাকে সাজানো। তোমার সামনে প্রচুর খাবার, তোমার সামনে প্রচুর অ্যামিনিটিস, তোমার সামনে প্রচুর জামা কাপড়, তোমার সামনে কত আনন্দ, তোমার সামনে কত দুঃখ, কিন্তু তুমি একটা রুক্ষা সুক্ষা একটা রাস্তার মধ্যে দিয়ে খালি চলছো। মানে ওই রাস্তাটা একটা জায়গায় শুরু হচ্ছে, একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে। তোমার সৌন্দর্য সবকিছুই কিন্তু বিলীন হতে থাকবে আস্তে আস্তে। তোমার মানে আমরা তো ফিজিক্যালিও সবসময় এরকম থাকবো না, না? আমাদের একটা সময় গিয়ে আমরা পুরো আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তো এগুলো জাস্ট একটা মোমেন্ট, যেটা তোমাকে জাস্ট আগলে রাখছে। প্রত্যেকটা মুহূর্ত তোমাকে একটা কি বলবো, এন্টারটেইন করছে তোমাকে, জাস্ট টু কমপ্লিট দ্য সোল জার্নি। কোনো রকম মানে আর ভালো লাগছে না, কেন করব? এই যে আজকে যদি আমাদের কোনো মোটিভেশন না থাকতো, যে আজকে আমাদের যদি পরবর্তী প্রজন্মের জন্য কিছু বাঁচিয়ে না রাখতে হতো, বা তাদের জন্য আমরা বাড়ি করি, গাড়ি করি, তাদের জন্য আমরা গয়নাগাটি কিনি, করে রাখি, ছেলে মেয়ে আছে, তাদের বড় করতে হবে, তো তারাও কি থোড়ি আর সারা জীবন বেঁচে থাকবে? আজকে আমি আছি, একদিন আমি শেষ হয়ে যাব, ছেলে মেয়ে আসবে, তারাও তো শেষ হয়ে যাবে। কোনো কিছুই তো স্থায়ী নয়। কার জন্য করব? ছেলে মেয়ের জন্য যে করছি, তারা কি সারা জীবন থাকবে নাকি? তারাও তো একটা দিন থাকবে না। তাহলে এটা কার জন্য? আলটিমেটলি জিরো, কারোর জন্যই কিছু নয়। তো সবই পড়ে থাকে, সবই আলটিমেটলি কার কাছে কোনটা হস্তান্তরিত হয়ে কার কাছে গিয়ে পৌঁছই, কি যেগুলোর ভ্যালুয়েশন আমরা কিছুই জানি না। জাস্ট এগুলো আমরা কেন করছি না, ওই আমাদের সারাক্ষণ এলে মাথাতে একটা বোরিং চিন্তা আসতো, আমরা বেঁচে থাকতেই পারতাম না, যে দূর আমরা কেন বাঁচবো, এই জায়গাটা থেকে বার করার জন্য আমাদেরকে এইগুলো ভগবান অফার করে রেখেছে, যে চলো এত কিছু তোমাকে দিচ্ছি, এগুলোর জন্য তুমি বাঁচো, এগুলোকে এনজয় করো, করে আস্তে আস্তে নিজের জার্নিটাকে কমপ্লিট করো।
আচ্ছা, একদিন শেষ হয়ে যেতে হবে ভয়, আমার কাজ আমার গান বাজনার মঞ্চ ছেড়ে চলে যেতে হবে। সে তো যেতেই হবে, কেউ তো স্থায়ী নয়। মানুষ আসে খালি হাতে, খালি হাতে শুধু কর্মই সাথে করে নিয়ে যেতে পারে। একদম আমরা মায়ার বন্ধনে বাঁধা। ঠিক, চলো হলো তো। এবারে আবার আমরা যাবো, একটুখানি গল্প হয়ে গেল তোমাদের সাথে মাঝখানে, তো এবার আমরা আবার আমাদের নেক্সট স্টোরিটাতে যাচ্ছি। ওকে, এবার নেক্সট যে স্টোরিটা বলবো, দিদি তোমাকে, তোমার কথাগুলো অনেক শিক্ষা দেয় আমাদের দিদি। আচ্ছা, নেক্সট স্টোরিটা কি আছে? নেক্সট স্টোরিটা আছে বামনের গল্পটা, যেটা আমি বললাম যে আমি বলবো। আচ্ছা, এখানে আমি দুটো স্টোরি বলছি, মামনেরই দুটো অভিজ্ঞতা, দু রকমের খুব অদ্ভুত অভিজ্ঞতা। হ্যাঁ, প্রথম যে ঘটনাটা সেটা বিশ্বভারতীর একটা ঘটনা আমি বলবো। এবার যেহেতু কেন আমি ক্যাম্পাস নেমটা নিলাম, কেননা আমি শান্তিনিকেতনের একটা ঘটনা বলছি, বিশ্বভারতী ক্যাম্পাসের ঘটনা কিন্তু এটা নয়, সেই জন্যই আমি অর্গানাইজেশনটার নাম নিলাম। কারণ তোমরা খুব ভালো করেই জানো যে আমি কখনো কোনো ইনস্টিটিউশন বা কোনো অর্গানাইজেশনের মানে স্পেসিফিক নাম নিয়ে কোনো স্টোরি শেয়ার করি না। তো এটা যেহেতু বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরের কোনো ঘটনা নয় বা এটার সাথে কোনো রিলেটেড ঘটনা নয়, বাট সেটার কাছাকাছি একটা রাস্তার ঘটনা, সেই জন্য আমি জাস্ট জায়গাটাকে কিছুটা ইন্ডিকেট করার জন্য বিশ্বভারতীর নামটা নিলাম। তো অ্যাকচুয়ালি মামুন হচ্ছে রায়গঞ্জ উত্তরবঙ্গের মেয়ে, এবং ও মিউজিক নিয়ে পড়াশোনা করেছে। সেই সুবাদে 5 বছর ও কিন্তু মানে সম্ভবত মাস্টার্স করেছে ও মিউজিকে, একদম টানা 5 বছর ও মানে ক্লাস 12 কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে বিশ্বভারতী মানে এই ক্যাম্পাসে শান্তিনিকেতনেই থাকে। তো ওখানে ও একটা মেসে থাকতো এবং সেই মেসটাতেই ও 5 বছর টানা একটা মেসেই থেকেছে। তো মেসে কোনোদিন সেরকম কোনো প্রবলেম হয়নি, বাট ওই মেসের যে বাড়িওয়ালা দাদা, তাদের সাথে একটা ঘটনা এক্সপিরিয়েন্সও করেছে একটা রাত্রি। তো সেই ঘটনাটা আমি এক্সপ্লেন করব, সেটা একটা বেশ ভয়ানক ঘটনা, তো সেটা পরে বলছি। আর তার আগে ওদের সঙ্গীত ভবনে প্রায়শই নানান রকমের অনুষ্ঠান লেগেই থাকতো। এটা যারা বিশ্বভারতীর সম্পর্কে একটু অবগত তারা খুব ভালো করে কানেক্ট করতে পারবে, বা যারা শান্তিনিকেতন গেছো তারাও খুব এনজয় করতে পারবে স্টোরিটা। দেখো, তো শান্তিনিকেতন মোটামুটি হয়তো কম বেশি সবাই গেছো। তা ওই বিশ্বভারতীর পুরো যেখানে পাঁচিলটা শেষ হচ্ছে তার পেছন দিক দিয়ে, ক্যাম্পাসের একদম পেছন দিকের একটা রাস্তার ঘটনা আমি বলছি। তো ও ওই পেছন দিকের রাস্তাটা ক্রস করে গিয়ে একটা মেসে থাকতো। তো এবার ওই যে রাস্তাটার কথা আমি বলছি, রাস্তাটা সম্ভবত সীমান্তপল্লী বা এই ধরনের একটা নাম, এবং সেটা মানে আমি এক্সাক্ট সীমান্তপল্লীর গল্প কিন্তু বলছি না, তারই পাশে একটা এক্সাক্ট জায়গাটার নামটা না মেনশন করে বলছি যে সীমান্তপল্লীর প্যারালালি আর একটা রাস্তার ঘটনা। তো সেই রাস্তাটা একদম স্ট্রেট ওর মেসটাকে কানেক্ট করছে, কিন্তু এটা হচ্ছে বিশ্বভারতীর পেছনের দিকে, ক্যাম্পাসের পেছনের দিক দিয়ে রাস্তাটা যাচ্ছে ওর মেসের দিকে। আর একটা রাস্তা আছে যেটা সামনের দিক দিয়ে গিয়ে ওর মেসটাকে কানেক্ট করে। তো মূলত ও বলছে যে আমরা কোনোদিনই ওই পেছনের রাস্তাটা 5 বছরে দিদি খুব বিশেষ ব্যবহার করিনি, কেননা আর এটা আমি যখনকার ঘটনা বলছি আজ থেকে প্রায় 2-3 বছর আগে, মানে তখন ও হয়তো 2nd ইয়ার বা 3rd ইয়ার এরকম হবে। তো বলছে আমি কোনোদিনই, আমাদেরকে যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম ওই দাদা স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে ওই রাস্তাটা দিয়ে একদমই আসবে না। রাস্তাটা কিরকম বলতো, একদম যেখানে মেসটা আছে পুরো সেখানে মানে ওই বিশ্বভারতীর থেকে টার্নটা নিয়ে একদম স্ট্রেট রাস্তাটা কানেক্ট করছে হচ্ছে ওর মেসটাকে, একদম সোজা রাস্তা, কোনো আঁক নেই বাঁক নেই। তুমি একদম এ পাশের মোড়ে দাঁড়ালে লাস্ট মোড়টা পর্যন্ত যতদূর তোমার চোখ যায় তুমি রাস্তার এন্ড বারটা দেখতে পাবে। আর পাশের যে জায়গাটা একদিকে হচ্ছে তোমার উঁচু পাঁচিল চলে গেছে, একদম 2-3 হাত মানুষ উঁচু পাঁচিল, বুঝতে পারছো, বেশ লম্বা লম্বা 2-3 হাত উঁচু মানুষ পাঁচিল চলে গেছে। আর আরেকটা দিকে হচ্ছে ছোট ছোট কিছু ঘুপচি ঘুপচি বাড়ি, মাঝে মাঝে কিছুটা ছাড়া ছাড়া জঙ্গল, একটা বিরাট বড় পুকুরও আছে, সেই পুকুর পাড় দিয়েও একদম সোজা রাস্তা চলে যাচ্ছে, আবার কিছু ঝোপঝাড় জঙ্গল একটা এরিয়া, আবার টুকরো টুকরো কিছু বাড়ি বাড়ি আছে, এবং সে বাড়িগুলো মানে বোঝা যায় যে ওই যে রাস্তাটা তার পাশে যারা থাকে তারা প্রত্যেকেই হচ্ছে আদিবাসী বৃন্দ ওখানকার, ঠিক আছে। এবং তাদের জীবিকা যেটা তারা নির্বাহ করে, তো সেটাও
খুব একটা সেরকম উন্নত মানের নয় ডেফিনেটলি। ওই রাস্তাটাতে নাকি বহুবার প্রচুর ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে, এখনো পর্যন্ত ওটা নাকি একদম সেই মেঠো রাস্তা, ওখানে কোনো পাকা রাস্তা পর্যন্ত ওই রাস্তায় হয়নি। ওখানে বহুবার স্ট্রিট লাইট লাগানো হয়েছিল, কিন্তু লাইটগুলো নাকি সমস্ত ভেঙে দেওয়া হয়, মানে ওখানকার লোকেরাই লাইটগুলো ভেঙে দেয়। কারণ ধরে নেওয়া যায় বা এটা ওরা মানে যে ওই রাস্তায় যে আদিবাসীরা থাকে তারা কিন্তু বিভিন্ন রকম অসামাজিক ভাবে মাদক দ্রব্য প্রস্তুতকরণের সঙ্গে যুক্ত রয়েছে। তো যেহেতু ওই ধরনের কিছু অসামাজিক কাজ হয় ওই রাস্তাটাতে, তো যতবারই ওরা লাইট টাইট কিছু লাগানো হয় গভর্নমেন্ট থেকে, ততবারই সব ভেঙে চুরে ওরা শেষ করে দেয়। তো তারপরে আস্তে আস্তে ওই জায়গাটা অ্যান্টি সোশ্যাল এরিয়া বলবো না, বাট এতটাই একটু অসামাজিক ক্রিয়াকলাপ হয় বলে এমনিতেও সবাই অ্যাভয়েড করে, এবং আলটিমেটলি ওই রাস্তাটার কোনো ডেভেলপমেন্টও নেই। ওটা ওইভাবেই একদম, মানে তোমার হঠাৎ করে মনে হবে যে বিশ্বভারতী তো তোমরা গেছো, এমনিতেই জায়গাটা একটু নিঝুম নিঝুম, আর মোটামুটি রাত্রি 9টা সাড়ে 9টার পরে ক্যাম্পাস চত্বরে বোলপুরের দিকটা গমগমে থাকে, তখনও বোলপুরের দিকটাতে প্রচুর লোকজন তুমি দেখতে পাবে, কিন্তু দোকানপাট থাকে। কিন্তু শান্তিনিকেতন মানে এই বিশ্বভারতীর এই পার্টটা, এই জায়গাটা কিন্তু 9টা সাড়ে 9টার সময় পুরো সুনসান হয়ে যায় এমনিতে এরিয়াটা। তো ওই ওদের ওই 2-4টে খাবারের দোকান টোকান আছে, ওই খাবারের দোকান থেকে ওরা রাতের খাবার টাবার গুলো কেনে, আর তারপর মোটামুটি ওই সোজা যে সামনের দিকে রাস্তাটা ওটা দিয়ে ওরা মেসে যাতায়াত করে। তো এই রাস্তাটা স্ট্রিক্টলি মানে কেউই ওখানে ইউজ করে না, ওই আদিবাসীরা ছাড়া কেউই ওই রাস্তাটা ব্যবহার করে না। ওই রাস্তাটা এরকমই ভয়ানক। তো বলে দিদি ওই রাস্তা দিয়ে তুমি এমনিও নর্মাল টাইমে যাবে না তো তোমার গা ছমছম করবে। তার সেদিনকে ওদের সঙ্গীত ভবনে মাঝে মাঝেই নাকি প্রোগ্রাম লেগে থাকে, রাত্রি 9টা সাড়ে 9টা পর্যন্ত বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তো ওরা অনুষ্ঠান দেখে রাত্রের খাবার টাবার কিনে প্রায়শই রাত্রেবেলা করে ফেরে। তো সেদিনও ওদের ওরকম একটা অনুষ্ঠান চলছিল, তখন 9:30 বাজে। তো ও বলছে আমি আর আমার একটা বান্ধবী ছিলাম, আমরা দুজন সেম মেসে থাকি, তো আমরা মেসে ফিরবো। তো 3টে ছেলে ছিল ওদের সাথে, তো ছেলে 3টে ওদেরকে বলে যে তাহলে চল আমরা তোদেরকে বাড়িতে মানে মেসে ছেড়ে দিয়ে তারপর যাচ্ছি, কারণ রাস্তাটা এত ফাঁকা হয়ে গেছে। তো যথারীতি ওরা 3জন ছেলে আর 2টো মেয়ে, মানে টোটাল 5 জনে বেরিয়েছে, খাবার টাবার কিনেছে রাতে, খেয়ে বলছে আমরা যে রাস্তাটা দিয়ে ইউজুয়ালি বাড়িতে ফিরি ওই রাস্তাটা ঢুকতে যাব, দেখছি না বেশ 16-17টা কুকুর অসম্ভব চিৎকার করছে আর প্রচন্ড মারামারি করছে, ঠিক আছে। তো ওটা দেখে ওটা বেশ ঘাবড়ে গেছে যে এত রাত্রিবেলা এরকম ওই কুকুরগুলো এরকম ভাবে মারামারি করছে কেন। তো বলছে যে তাহলে কি রাস্তাটার মধ্যে কিছু মানে বিপজ্জনক কিছু ঘটেছে বা কিছু ঘটার সম্ভাবনা আছে, মানে ওদের মনে একটু কু ডাকে যে বাবারে 16-17টা কুকুর ওরকম বিভৎস চিৎকার করছে, অত ডাকছে। তো ওরা একটু ভয় পেয়ে, আর এমনিতেও কুকুর দেখলে দেখবি ওরকম উত্তাল অবস্থাতে কুকুর দেখলে যে কোনো কারোরই ভয় লাগবে। তো ওরা বলছে ছাড় এই রাস্তাটা দিয়ে যাবো না, চলো ওই রাস্তাটা দিয়ে ঘুরে চলে যায়। তো এই প্রথমবারও বলছে দিদি আমরা এত রাত্রেবেলা রিস্ক নিলাম যে আমরা এই দিকের ওই পেছনের রাস্তাটা দিয়ে মেসে ফিরবো। তো যাই হোক আমরা ভাবছি 3টে ছেলে আছে সাথে, কি এমন প্রবলেম। তো ওরা নাকি যখন রাস্তাটায় ঢুকেছে, এবার মানে রাস্তাটা তো একদম মোটামুটি ঘুটঘুটে অন্ধকার, একটু হালকা জ্যোৎস্না চাঁদের আলোটা রয়েছে, ওই যেটুকুনি চাঁদের আলোতে যেটা দেখা যাচ্ছে ওইটাই, আর বাকি ওদের কাছে ওই ফোনের লাইট টাইট ছিল, টুকটাক জ্বেলেছে বা জ্বালেও নি, ওই চাঁদের আলোতে দেখতে দেখতে ওরা যাচ্ছে। তো বলে আমি রাস্তাটাতে ঢুকে প্রথম পরপর 2টো ঝুপড়ি টাইপের বাড়ি আছে, তারপরে শুরু হয়ে যাচ্ছে একটা বেশ খানিকটা ঘন জঙ্গল, আর তারপরে ওই বিরাট বড় একটা পুকুরের ধার দিয়ে সোজা খানিকটা গেলে আবার তোমার জঙ্গল, আর বাড়িগুলো যেগুলো রয়েছে ওগুলো তো সব লাইটগুলো না টিমটিমে আলো জ্বলছে, সেই 0 পাওয়ারের লাইট জ্বলার মতন, মানে একটা যে বাড়ির মধ্যেও প্রপার আলো জ্বলবে সেটাও নয়, মানে সেই টিম 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 করছে। পুরো রাস্তাটাই একদম ঘুটঘুটে গা ছমছমে অন্ধকার একটা পরিবেশ যেন। তো ওরা ঢুকেছে যখন দেখছে ওদের থেকে 10-12 এগিয়ে একটা ছেলে আর মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে। তো এবার ওরা একটু ডিস্টেন্স মেনটেন করলো আর কি, একটা ছেলে একটা মেয়ে সামনে আছে, মাঝখানে মামুন আছে, মামুনের সাথে একটা ছেলে আছে, আর পেছনে একটা ছেলে সিঙ্গেল আছে, মানে এইভাবে ওরা হাঁটছে 3টে মানে এরকম রো করে। তো এবার প্রথম ছেলে মেয়েটা হাঁটছে, তারপরে মামুনারও মানে অল্প অল্প ডিস্টেন্স, আর পেছনে ছেলেটা, ওরা একসাথে কথা বলতে বলতে আসছে। তো এবার যেটা হয় ওরা মশকরা করছে ওটা নিয়ে যে বাবা কত শখ, দেখ রাত্রি 9:30 বাজে, এইরকম গা ছমছমে পরিবেশ, আমরা এতজন মিলেই যেতে ভয় পাচ্ছি, আর সেখানে কিরকম দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার যে মানে সাইকেল নিয়ে প্রেম করতে এসছে, দেখ বাবা সাহস কত, প্রেমালাপের সব বুঝবে যখন ধরবে না তখন বুঝবে। তো এরকম ওরা যা হয় আর কি, ইয়াং বয়সে এরকম মজা করতে করতে ওদেরকে নিয়ে
বলছে এই আসতে বল, শুনতে পেলে আবার ঝামেলা টামেলা করবে, হয়তো লোকাল ছেলে পেলেই হবে, দরকার কি অত কথা। তো ওরা এরকম কথা বলতে বলতে আসছে, তো ওরা একটু ডিস্টেন্স মেনটেন করলো, ওরা বেশ একটু আগে বেরিয়ে গেল সাইকেল চালিয়ে, ছেলেটা আর মেয়েটা সাইকেল নিয়ে এগিয়ে গেছে। গিয়ে ওরা কি করলো, ওই যে পুকুরটা আছে ঠিক পুকুরটার মাঝ বরাবর পুকুরের ধারে সাইকেলটাকে স্ট্যান্ড করে ছেলেটা একদিকে মেয়েটা একদিকে ওরা দাঁড়িয়ে গেল। হ্যাঁ, তো এবার ওরা ওটা দেখছে, দেখতে দেখতে আসছে আর বলছে ওই দেখ, এবার আবার অন্য কিছুরও প্ল্যান মনে হয়, কি করতে দাঁড়িয়েছে, কি করতে বাবা, এই গুটগুটে অন্ধকারের মধ্যে কত শখ, সত্যি মানুষের শখ বলিহারি, এনে এইসব বলতে বলতে ওরা আসছে। আর দিয়ে তখন বলছে চল চুপচাপ ক্রস করি আমরা, কি দরকার আমাদের লোককে ঘাঁটানো। তো ওরা অনেক মানে পুরো সামনে দিয়ে ছেলেটার মেয়েটা সাইকেলটা নিয়ে গেল, পুকুরের ধারে ওখানে মাঝ বরাবর দাঁড়ালো, দুজনে দাঁড়িয়ে গল্প করছে, ওরা দেখতে পাচ্ছে। এবার প্রথম ছেলেটার মেয়েটা ক্রস করে গেছে, কিছুক্ষণ পরে মামুন আর মামুনের সাইডে যে ছেলেটা ছিল সেও ক্রস করে গেছে। এবার পেছনে যে লাস্ট একটা সিঙ্গেল যে ছেলেটা ছিল, সেই ছেলেটা যখন আসছে ক্রস করতে গিয়ে হঠাৎ করে ছেলেটা এবার বলছে ওই দাঁড়া না, ওই তোরা দাঁড়া না। তো ওরা সেট করে সবাই পেছনে ঘুরেছে, কি হয়েছে, ছেলেটা না হঠাৎ এরকম সাইডে পুরো ফেসও করছে না, মানে সাইডে এরকম আর চোখে তাকিয়ে বলছে কোথায় গেল ওরা, কোথায় গেল, এরকম করছে। ওরা না বলছে আমরা দিদি সবাই মিলে পেছনে ফিরে রীতিমতো আমাদের বুকটা ধড়াস করে উঠেছে। আমাদের সবার প্রশ্ন কোথায় গেল, কেননা একদিকে হচ্ছে তোমার মানে 2-3 মানুষ সমান বললাম উঁচু পাঁচিল, ঠিক আছে, আচ্ছা, আর একদিকে তোমার পুকুর। তো ওরা যদি পুকুরের দিকে ঝাঁপ মারে তাহলে যথেষ্টই ঝপাং করে একটা আওয়াজ তো হবে, সাইকেল শুদ্ধ যদি ঝাঁপ মারে একটা বিভৎস আওয়াজ হবে। আর কেউ সাইকেল শুদ্ধ ওরকম ডুবেও যেতে পারে না ওরকম মিনিটের মধ্যে, চোখের মধ্যে নিমেষে। তো দেখছে সাইকেলও নেই, ছেলেও নেই, মেয়েও নেই, কেউ নেই। আর যদি ওরা ব্যাক করে চলে গিয়ে থাকে, অ্যাজ আই টোল্ড, যে পুরো একদম স্ট্রেট রাস্তা, তুমি এপার থেকে ওপারটা পুরো পরিষ্কার স্ট্রেট দেখতে পাবে, তাহলে সেক্ষেত্রে তোমার কি করে মানে ওরা যদি পেছনের দিকে ব্যাক করে যায় তাহলেও সেটা ওরা পরিষ্কার দেখতে পেত না, ওরা সেটা দেখতে পাচ্ছে যে ওরা পেছনের দিকে কোথাও মুভ করেছে না, পুকুরে ঝাঁপ মারার কোনো পসিবিলিটিস রয়েছে, আর না ওদিকে ওই পাঁচিল টপকানোটা পসিবল। তাহলে তাহলে কোথায় গেল, এবার ওদের প্রশ্ন, তাহলে ওটা কি ছিল। এইবার ওই ছেলেটা তখন বলছে, মানে ও আর তখন কথা বলতে পারছে না, ও বলছে আর তাড়াতাড়ি এখান থেকে বেরোবে, চল দৌড় মারি। তো রীতিমতো ওরা নাকি একে অন্যের হাত চেপে ধরে ওখান থেকে দৌড়তে দৌড়তে কোনোভাবে লেনটা ক্রস করেছে, ক্রস করে কোনোভাবে এসে মেসের সামনে হাঁপাচ্ছে। ওই ছেলেটা তখন বলছে যে তোরা তো ক্রস করে গেছিস, তোরা তো 2-4 ক্রস করে গেছিস, আমি যখন ক্রস করছি না, আমার জাস্ট মানে চোখের পলকে মনে হলো দুটো সাদাটে ধোঁয়ার মতন কিছু যেন হুশ করে উবে গেল। বলে আমি কিন্তু তো মন দিয়েও দেখিনি যে ছেলে দুটো চলে গেল না কিছু হলো, আমি জানি আমি ক্রস করে বেরিয়ে যাব, কিন্তু আমার হঠাৎ করে কি মনে হলো, যেন মনে হলো না ভস করে মানে দুটো সাদা ধোঁয়াটে কুণ্ডলির মতন কিছু যেন উবে গেল, এরকম ফিল এলো। বলে অথচ দিদি আমরা যখন থেকে ওই লেনটায় ঢুকেছিলাম, ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি, তখন থেকে ওরা আমাদের সামনে দিয়ে হাঁটলো, অতটা এলো, সাইকেলটা রাখলো, দুজনে গল্প করছিল, আমরা দুজনে যখন ক্রস করছি তখন আমরা 4 জন দেখেছি, ও যখন আমাদেরকে ডাকলো মানে ওর বক্তব্য অনুযায়ী দুজনে যেন হুশ করে সাদা ওই কুণ্ডলীকৃত ধোঁয়ার মতন উবে গেল জাস্ট। তো এটা একটা মানে খুব কি বলবো ভয়ানক লেগেছিল ওদের কাছে এই অভিজ্ঞতাটা। তো ওই দাদাটা যখন মানে ওই মেসি বাড়ি যার ছিল আর কি, ওই দাদাটাকে গিয়ে যখন বলছে, ওরা তখন ভয় থরথর করে কাঁপছে। তো দাদাটা বলছে ঠিক আছে তুমি ভয় পেও না, আমি টর্চ নিয়ে তোমাদেরকে একটু ওই চলো মানে সামনের দিকে রাস্তাটাতে তোমাদেরকে একটু এগিয়ে দিচ্ছি, তোদের তো বারবার বলি যে ওই রাস্তাটাতে ঢুকবি না, ওই রাস্তাটা অ্যাভয়েড করবি। তো পরে ওই দাদাটা বলছিল যে আসলে কি ওইটা যেহেতু ওরকম মানে একদম ইল ডেভেলপড ওরকম একটা জায়গা, এমনিতেই ওখানে খুন খারাপি একটু অসামাজিক নানান রকম কাজকর্ম আগে শোনা যেত যে হতো বা এখনো কম বেশি হয়। তারপরে হয় না যে কলেজ ক্যাম্পাস থেকে একদমই কাছাকাছি, তো কলেজের ছেলেপিলেরা যেরকম থাকে, কেউ প্রেমে ব্যথা পেয়ে বলো বা বাড়ি থেকে মানছে না, দুজনে খুব ভালোবাসে, জোড়াই হোক বা কেউ একা সুইসাইড করেছে কখনো, মানে এরকম নাকি ওই রাস্তাটাতে প্রচুর ঘটনা রয়েছে। তো যার জন্য ওই রাস্তাটা স্ট্রিক্টলি লোকাল মানুষেরা তো সবাই অ্যাভয়েড করেই,
টুরিস্টরা তো কেউ ওই পাশে পথও বাড়ায় না, এবং সবাই বারণ করে যে ওই রাস্তাটাতে না ঢোকার জন্য। এমনিও ওই রাস্তাটা একদমই মানে খুবই বিতর্কিত একটা এরিয়া, কেননা ওখানে প্রচুর অসামাজিক কাজ নর্মালিও হয়, এবং তার সাথে নাকি এইরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা ওরকম অনেকেরই অনেক কিছু নাকি দেখে রাস্তাটার মধ্যে। তো বলে আমি ওই যে সেদিন একদিনই রাত্রিবেলা ঢুকেছিলাম আর তাতে আমার এই অভিজ্ঞতা হয়েছে। বলে দিদি আমি তারপরে এত বছর থেকেছি, আমি আর কোনোদিন, তারপরেও যে 2-3 বছর ছিল মনে হয়, তো তখন বলে আমি আর কোনোদিন ওই রাস্তায় ঢুকিনি, ওইটাই আমার শেষ, ওটাই আমার মানে একদিনই ওইরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো এটা একটা অভিজ্ঞতা গেল মামনের। আর একটা মামনের ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে ওর মেস বাড়িটাতে। তো মেস বাড়িটাতে ওদের কিরকম মানে বাড়ির যে বাড়িওয়ালা আর তাদের যে মেসের পার্টটা দুটো না পোর্শন আলাদা করা। তো ওদের একটা একতলা ফাঁকা পোর্শন আছে বাঁহাতে, তো সেই পোর্শনটাতে পরপর পরপর রুমগুলোতে ওরা মেয়েদেরকে থাকতে দেয়, ওটা একটা মেয়েদের মেস করে দিয়েছে। ওখানে পরপর পরপর রুমে অনেক মেয়েরা থাকে, তাদের প্রপার ওয়াশরুম আছে, সব রকমের ফেসিলিটিস আছে। আর বাকি বাড়িওয়ালাদের পোর্শনটা হচ্ছে তোমার ডান হাতে। তো ডান হাতে বাড়িওয়ালাদের পোর্শনটাতে ওটা হচ্ছে দোতলা করা, নিচে একতলাতে ওই দাদা বৌদি থাকে আর দোতলাতে ওর শ্বশুর মশাই থাকে, মানে দাদার বাবা থাকে। আর ওদের গ্যারেজ আছে নিচে, তো ওই গ্যারাজের ঠিক একদম ওপরটাতে দেখবে ওই 1.5 তলা মতো ঘরগুলো হয় না, ওরকম একটা 1.5 তলা মতো স্টোর রুম আছে। ওই দাদার বিরাট বড় কাঁথা স্টিচের বিজনেস, তো ওইখানকার যে বিভিন্ন ম্যাটেরিয়াল রাখার জন্য বা ওখানে জিনিসপত্র রাখার জন্য ওটাকে একটা স্টোর রুমের মতোই ব্যবহার করে। তো ওই দাদা ওই 1.5 তলার রুমটাতে অ্যাজ কেউ থাকে না, ওখানে ওটা লক করেই পড়ে থাকে আর ওখানে মালপত্র রাখা হয়। আর এদিকে নিচে একটা গ্রিল করা আছে, মানে যখন রাত্রেবেলা ওরা শুতে যায় নিচের গ্রিলটাকে লক করে দেয়, মানে নিচ থেকেই লক করে দেয়। ওপরে দোতলাতেও শ্বশুর মশাই খাওয়া দাওয়া করে উঠে যায়, দোতলাতে উনি শুয়ে পড়েন, উনিও ভেতর থেকে লক করে দেন। ওপরে দোতলায় উনি ওনার মতন থাকেন আর নিচে ওরা ওদের পার্টটাকেও লক করে নেয়। তো এবার সেদিনকে কি হয়েছিল, ও বলছে যে দিদি আমার যেহেতু বাড়ি রায়গঞ্জে, তো স্বাভাবিকভাবে আমি তো মানে রাত্রিবেলা তোমার কি বলে একা থাকতে পারি না, কিন্তু কি করব আমি তো সবসময় বাড়ি চলে আসতে পারি না, কারণ ফ্রাইডে পড়লেই কি হতো স্যাটারডে সানডেতে সব ম্যাক্সিমামই যারা কাছে পিঠের মেয়েরা, মানে কলকাতার দিকের ম্যাক্সিমাম মেয়েরা সবাই বাড়ি চলে আসতো। তো বলতো একটা দিদি আছে পিএইচডি করতো, তো সেই দিদিটা খুব একটা বাড়ি আসতো না, তো ওই দিদিটার সাথে ও থেকে যেত। তো ওই পিএইচডি করা ওই দিদিটা আর ও মোটামুটি একেবারেই খুব একটা বাড়ি আসতো না। তো একদিন এরকম একটা ফ্রাইডেতে কি হয়েছে, ওই দিদিটারও আবার খুব এমার্জেন্সি কিছু কাজ আছে বাড়িতে, এবং স্বাভাবিক সেটা তো থাকতেই পারে, তো ওই দিদিও বাড়ি আসবে। তো এবার ও পুরো একা পড়ে গেছে, মানে ওই একতলা পুরো পোর্শনটাতে ও একা পড়ে গেছে, ওর খুব ভয় লাগছে। তো তখন দাদাকে এসে বলছে যে দাদা এরকম ওই পোর্শনটাতে আমি পুরো সারা রাত্রি একা থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তো আমাকে একটু তোমাদের এই পোর্শনে কোনো একটা ব্যবস্থা করে দাও না। তো দাদা তখন বললো ঠিক আছে, বাবা তো ওপরে দোতলাটা লক করে চলে গেছে, বাবা তো মানে ওনার বোধহয় আরেকটা কোনো ছেলে আছে, ছোট ছেলের বাড়িতে গেছেন সম্ভবত। তো বললো ওই 1.5 তলার যে ঘরটা আছে ওই ঘরটা খালি আছে, তাহলে বাবার কাছে তো চাবি, দোতলা তো খুলতে পারবো না, নাহলে তোকে দোতলায় শুতে দিতাম, তুই 1.5 তলার ওই রুমটা তাহলে খুলে দিচ্ছি, ওখানে তাহলে শুয়ে পড় আজকে রাতটা, আর নিচে আমি আর তোর বৌদি আমাদের মতন এখানে আছি, কোনো চিন্তা নেই, যদি কোনো অসুবিধা হয় ডাকবি। তবে এই যে মাঝখানের গ্রিলটা আছে মানে সিঁড়ির গ্রিলটা, এটা না খুব শক্ত, আর মানে ওটা মানে ওটা রাত্রিবেলা লক করেই শোই। তো ওর বললো যে আমি না এটা লক করেই শোবো, নাহলে গ্রিল টিল গুলো মাঝে মাঝে নড়াচড়া করে খুব জোরে জোরে গরম গরম করে আওয়াজ টাওয়াজ হয়, তোরও বিরক্ত লাগবে আমাদেরও বিরক্ত লাগবে, তার চেয়ে ওখানে তো ওরকম লক করার মতন কিছু ব্যবস্থা নেই, তো ওটাকে আমি তালা দিয়ে লক করে দেবো, না হলে গ্রিলটা বারবার জোরে জোরে আওয়াজ হবে, তোর কোনো চিন্তা নেই, আমরা নিচেই আছি, কোনো অসুবিধা হলে তুই নিচে ডাকবি। তো যাই হোক, এবার দাদা বৌদি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ও এলো, ও পরে ওই 1.5 তলার রুমটা ওকে খুলে দিল, ওখানে চলে গেল। তো ও দেখলো যে সুন্দর একদিকে একটা জানলা আছে, তো ওই জানলাটা ওই ঘষা কাঁচ দেওয়া, ওখানে বললো ব্যালকনির লাইটটা তুই চাইলে জ্বালিয়ে রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। তো ব্যালকনিটাও পুরো বড় গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, ব্যালকনি আর ঘরের ছিটকিনি ফিটকিনি সব ঠিকঠাক আছে। তো ওর দেখে ঘরটা বেশ পছন্দই হয়েছে, আর ঘরের পাশে একটা খাট আছে, খাটে ও সুন্দরভাবে শুয়েও পড়তে পারবে। তো ও বললো একদম পারফেক্ট, তো আমি এই ঘরটাই থেকে যাচ্ছি। তো ও ওইখানে খাওয়া দাওয়া করে গিয়ে ওই খাটে ঢুকে যায়। তো দাদা বৌদি ওকে ডাকলো, ডেকে বলে এই দেখ আমরা গ্রিলটা লাগিয়ে দিলাম, হ্যাঁ তুই চিন্তা করিস না, আমরা নিচেই আছি, কোনো অসুবিধা হলে ডাক দিবি, সঙ্গে সঙ্গে খুলে দেবো। বলে বেশ ভারী গ্রিলটা, জানো তো, মানে গ্রিলটা না ওরকম মাঝে মাঝে এসে কোনো মানে যেহেতু আটকানোর সিস্টেম নেই ওখানে, স্টপ কক নেই যেহেতু ওখানে, তো সেই কারণে ওটা কি হয় ওই তোমার
হাওয়াতে বা কিছুতে এরকম বারবার, মানে ব্যালকনির সাথে কানেক্টেড, তবে ব্যালকনি থেকে যদি জোরে হাওয়া দেয়, একতলাতে হাওয়াটা আসে, তখন ওই গিয়ে দাম 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 করে লাগে, বেশ ভারী গ্রিলটা। তো সেই জন্য ওরা তালা দিয়ে দিয়েছে ওদের দিক থেকে। ওকে, ওরাও শুতে চলে গেছে। এবার ও বলছে আমি না দিদি খুব টায়ার্ড ছিলাম, তো আমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি। আমি রাত্রিবেলা যথারীতি বেমালুম ঘুমাচ্ছি আমার মতো। হঠাৎ করে না আমার একটা আওয়াজে, মাঝরাত তখন কটা বাজে, তখন হয়তো কত হবে, মানে 2:30 বাজে, এরকম সময় ঘুমটা ভাঙলো। বলছি ঘুমটা ভাঙলো, আমি না ঘুমের ঘরে চুপ করে মানে শুয়ে আছি, শুয়ে হঠাৎ করে আমার মনে হলো যে আমার দরজাতে কেউ টক 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 করে নক করলো। তো আমি বললাম কি হলো, কেউ আমাকে ডাকলো, তাহলে কি দাদা এসছে, দাদা কিছু কারণে আমাকে ডাকছে এত রাতে, কি হলো রে বাবা। তো বললো আমি না তাও প্রথমবার উঠিনি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, মানে বেশ বুট পড়া যেরকম আওয়াজ হয় না, টক 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 করে কেউ একতলা থেকে মানে ওই 1.5 তলাতে ওই ল্যান্ডিংটা পর্যন্ত টক 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 করে উঠলো, টক 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 করে ওর ঘরের সামনে এলো, টক টক করে দরজাটা নক করলো, দিয়ে আবার টক 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 করে নেমে গেল। ওর একটু ভয় লাগলো, আবার চিন্তাও হলো যে কেউ কি আমায় ডাকছে রাত্রে, তো বেশ সাহসী প্রকৃতির এমনিতে। তো মামুন কি করেছে, গিয়ে দরজাটা খুলেছে, খুলে প্রথমবার গিয়ে দেখছে ব্যালকনিতে আলো জ্বলছে, সব তো ঠিকঠাকই আছে, কেউ তো নেই। তো আবার ল্যান্ডিংটায় গেল, ল্যান্ডিংয়ে গিয়ে ভালো করে দেখছে যে না, বাইরের দিক থেকে যেমন গ্রিলের তালা লাগানো সেরকম তো তালাও তো লাগানো আছে, তাহলে মনে হয় ও ঘুমের করে কিছু একটা হ্যালুসিনেট করেছে বা ওর কিছু ভুল টুল মনে হয়েছে। তো ও আর বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আবার দরজাটা লাগিয়ে ও শুয়ে পড়েছে। এবার বলছে দিদি আমি শুয়ে তো ছি, আবার 5 মিনিটও হয়নি আমি শুয়েছি, এসে টক 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 করে কেউ একটা পুরো একদম পরিষ্কার সিঁড়ি দিয়ে উঠলো, এলো, আমার দরজাটায় টক 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 করে নক করলো, আবার টক 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 করে নেমে যাচ্ছে। এবার কন্টিনিউ বলছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, মানে বুঝতে পারছি কেউ উঠছে, ঠকঠক করে নাড়াচ্ছে। এইবার বলছে আমি হঠাৎ করে আমার চোখ গেছে হচ্ছে ওই যে ঘষা কাঁচটা আছে ব্যালকনির দিকে, ওই জানলাটা বন্ধ আছে এমনিতে, কিন্তু কাঁচটা আছে তো হালকা একটা মানে আবছা, তুমি বাইরের দিকটা বুঝতে পারবে, বা বাইরে থেকে যদি কোনো শ্যাডো পড়ে তাহলে কাঁচের ওপরে তুমি শ্যাডোটা বুঝতে পারবে। তো বলছে আমি হঠাৎ করে নোটিস করছি ওখানে একটা শ্যাডো পড়ছে, মানে যেই মুহূর্তে ওই টক 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 আওয়াজটা হলো, হয়ে আমার দরজার সামনে কেউ একটা আসছে, টাক 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 করে আমার দরজায় নক করছে। এই যে যখন নক করছে তখন তো একদম মানে ব্যালকনিতে সে যদি কেউ একটা এসে দাঁড়ায় তার রিফ্লেকশনটা তো পড়বে না জানলার কাচের ওপরে। তো বলছে আমি তখন দেখছি পুরো মনে হচ্ছে কি সে আগেকার দিনে যেরকম লং কোট পরা টাইপের মানে মানুষজন থাকতো না, সেই লং কোট পরে বুট পরে, ওই টাইপের একটা শ্যাডো যেন আমার মনে হচ্ছে ওই রিফ্লেকশনটা পড়ছে হচ্ছে কাঁচের উপরে। বলছে আমি এর বাইরে কিছু বুঝতে পারিনি, আর আমার সাহসেও কুলোয়নি যে আমি এর বাইরে বেশি বোঝার চেষ্টা করব, কারণ আমি অবয়বটা বা যেটা দেখেছিলাম সেটা দেখে আমার পরিষ্কার এটা মনে হয়েছে যে এটা অন্তত এই বাড়ির কেউ নয়। হ্যাঁ, বা বৌদি বা দাদার স্ট্রাকচার ওটা ছিল না, আর দোতলাতে যে জেঠু নেই সেটা তো আমি জানি, তাহলে এটা কি ছিল আমি জানি না। তো আমি তখন মানে বলছে আমার ভেতরটা মানে মনে হচ্ছে যে আমি মানে এক্ষুনি হার্ট ফেল করবো, আমার এতটাই ভয় লাগছে। আসলে এই জিনিসগুলো শুনতে আমাদের খুব মানে মনে হয় মজাদার, বাট যারা ফেস করে, যে মুহূর্তে ফেস করে, সেই মুহূর্তগুলো মানে সারা জীবন ভোলা যায় না। মানে আমি দাঁতে দাঁত চেপে বসে আছি, আমি পরিষ্কার খাটের ওপর বসে বুঝতে, এবার আমি বলছি আমি এক্সাইটমেন্টে আমি উঠে বসে পড়েছি, আমি পরিষ্কার বসে বসে দেখছি যে একটা শ্যাডো পড়ছে বারবার, পুরো ওই রকম একটা বুট পরা লং কোট পরা এরম টাইপের কিছু একটা শ্যাডো, আর ঠিক সেটা আমার দরজার সামনে অব্দি আসছে, টাক 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 করে ঢোকা মারছে, আবার চলে যাচ্ছে, এবং পুরো সিঁড়ি দিয়ে পরিষ্কার টক 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 করে নামছে, আবার টক 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 করে উঠছে, আমাকে নক করছে, বেরিয়ে যাচ্ছে। তো এইটা বলছে আমি 45 মিনিট, তুমি বিশ্বাস করো আমি প্রায় আমার এটা 2:30-3:45 দিকে আমি এই জিনিসটা দেখেছি, প্রায় ধরে নাও আমি 3টে 3:30 পর্যন্ত এই জিনিসটা চলছে তখন। বলে আমার এবার রীতিমতো ভয় লাগছে যে 3:30 বাজতে যাই, আমি আর তখন নিতে পারছি না যে এটা মানে কি হচ্ছে, কেন হচ্ছে। আমি তখন ঘরের লাইটটা জোর করে মানে সেই বুকে প্রচুর শক্তি সঞ্চয় করে খাট থেকে কোনো মতে নেমে বলে আমি দৌড়ে গিয়ে লাইটটা ঘরের অন করে দিয়েছি। এবার যেই ঘরের লাইটটাও অন করেছে, বলছে আমি আবার গিয়ে খাটের ওপর চুপটি করে বসে আছি, আমি যে তখন বাইরে বেরোবো আমার আর সেই গার্ডসটা নেই, তো আমি ঘরের মধ্যে চুপটি করে বসে আছি খাটের ওপর পা তুলে। এবার বলছে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি সিঁড়িটা ওই যে টক 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 করে নামছিল জিনিসটা,
সে কিন্তু এখনো সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, কিন্তু এই যে আমি ঘরের লাইটটা জ্বেলে দিলাম, ওই যে ঘর অব্দি এসে ঘরটাকে যে টকটক করে টোকা মারছিল, ওই টোকা মারাটা বন্ধ হয়ে গেছে। মানে পুরো জিনিসটা টকটক টকটক করে মানে সিঁড়িটা দিয়ে নামছে, আবার সিঁড়ি দিয়ে টকটক টকটক করে উঠছে, ল্যান্ডিং অব্দি আসছে, আমি পরিষ্কার পায়ের আওয়াজটা পাচ্ছি, কিন্তু ল্যান্ডিং এ আসছে সেখানে দু একটা ফুট স্টেপের আওয়াজ আসছে, বাট তারপরে যে আবার রুম অব্দি এসে নক করছিল সেটা আর হচ্ছে না। কিন্তু ওর তো এবার বেজায় ভয় লেগেছে। ও বলে তখন রাত্রি ভাবো 3:30 পৌনে 4টে বাজে ও মাকে কল করেছে রায়গঞ্জে। কাকিমা তো ওদিকে অত রাত্রে মেয়ের ফোন পেয়ে একদম তার প্রাণ যায় অবস্থা, যে কি হয়েছে তুই এত রাতে কেন ফোন করেছিস। তো কাকিমাকে তখন ও বলছে যে আমি ফোন করে মাকে বলছি, মা তুমি আমার সাথে একটু ওপর ফোন থাকবে, আমার প্রচন্ড ভয় লাগছে। তো কাকিমা তখন বলছে কেন, তুই কোথায়? তখন বলছে না আমি তো আজকে নিজের রুমে নেই, আমি এরকম দাদার সাথে দাদার রুমে এরকম একটা জায়গায় অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু আমি এখানে থাকতে পারছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। কাকিমা তখন বলছে তোর কোনো টেনশন করা দরকার নেই, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সাথে ওভার ফোন আছি। দিয়ে বলছে আমি ওই যে মার সাথে কথা বলা শুরু করলাম, পুরো মানে আমি বলছি মা তুমি আওয়াজটা শুনতে পাচ্ছ? কাকিমা মানে ওপাশ থেকে বলছে কিচ্ছু হবে না, তোর সাথে আমি আছি তো, তোরা তো ভয় কিসের, কিচ্ছু হবে না, তুই চোখ বন্ধ করে আমার কথা শোন, আর কিচ্ছু না। দিয়ে কাকিমা এই গল্প সেই গল্প, মারা যেরকম ভাবে আমাদেরকে ডাইভার্ট করে দেয় আর কি, তো নানান রকমের এই কথা সেই কথা, নানান রকমের কথোপকথন বলতে 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 বলে প্রায় 3:30 থেকে 6:30, হ্যাঁ 4:30, 5:30, 6:30 কন্টিনিউ কাকিমা নাকি ওভার ফোন ছিল ওর সাথে। কাকিমা ফোন রাখেও নি, আর ও মানে কাকিমার সাথে কন্টিনিউ 3 ঘন্টা ধরে এই অনাপ শনাপ গল্প করে গেছে। মানে ঠিক 6:30 মতো বাজে, তখন বোধহয় নিচের ওই গড়াম করে গ্রিলটা খোলার আওয়াজটা পেয়েছে। তো সঙ্গে সঙ্গে ও যখন আওয়াজ পেয়েছে তখন কাকিমাকে বলেছে যে এরকম কাকিমা মনে হয় নিচে ওরা উঠেছে, নিচে আওয়াজ পাচ্ছি, আমি তাহলে এবার ম্যাটারটা গিয়ে দেখি। তো কাকিমা বললো তুই ভয় পাস না, ওদেরকে গিয়ে ডাইরেক্ট জিজ্ঞাসা কর। তো তারপরেও নিচে আসে, নিচে এসে বৌদিকে জিজ্ঞেস করছে যে বৌদি তোমাদের এই ওপরের রুমটাতে কি কিছু আছে? তো বৌদি তো বলছে না আমাদের তো রুমে কি থাকবে, কিছু তো নেই, কেন বলো তো? তখন বলছে না আমি এরকম কালকে সারা রাত্রে ঘুমোতে পারিনি। বলছে দাঁড়াও তোমার দাদাকে ডাকি। তো দাদাকে ডেকেছে, তো তখন দাদা বলছে আমি এসে গেছি, লিখছে রিয়া ওকে। তো থ্যাংক ইউ, অনেকটা লেট করে ফেলেছিস। আচ্ছা সিঁড়ি ওঠানামা ভূত মনে হয় সাহেব ভূত, হ্যাঁ ওই রকম সাহেব ভূতের মতো, মানে ওই সাহেবেরই কিছু একটা স্ট্রাকচারও দেখেছিল। আচ্ছা এবার যথারীতি ওই যে ছেলেটা দাদাটাকে ডেকেছে, তা দাদাটাকে তখন বলছে যে এরকম দাদা আমি কালকে সারা রাত্রি ঘুমোতে পারিনি, কি তোমাদের রুমটায় কি প্রবলেম আছে? তো দাদাটা বলছে কোনো প্রবলেম তো জানি না, নেই, কেননা দেখ আমরা তো রিসেন্ট পাস্টেই এই জায়গাটা জমিটা কিনেছি, এবার এই জমিটা কিনে আমরা তার উপর বাড়ি করেছি। এবার প্রথম থেকেই দোতলাটা বাবা মা থাকতো, তো বাবা মা থাকতো বলতে ওর মা বোধহয় এই বাড়িতে শিফট করার পরে পরেই ওর মা মারা গেছে, তো বাবা এখন দোতলাতে একাই থাকে নিজের মতো নিজে, আর দাদা আর বৌদি নিচেই থাকে। তো দাদা বৌদি নিচে, তো বলে আমরা তো এতদিন আছি বাড়িতে, মোটামুটি বেশ কয়েক বছর হলো, তো কোনোদিন কোনো প্রবলেম কিছু হয়নি, কোনো কিছু না। কিন্তু দাদা একটা কথা বললো যে এই ঘরটা নিয়ে আমি প্রথমে ভেবেছিলাম যে এই ঘরটা ভাড়াটারা দেবো না, তো মাঝখানে নাকি একটা মানে এক মহিলা এসেছিল ওদের কাছে, তো এক মহিলা তার মেয়েকে নিয়ে আসে, তো তার মেয়ে কিছুতেই মেসে সবার সাথে থাকতে অ্যাডজাস্ট করতে কমফোর্টেবল নয়, তো তারা ডাবল ভাড়া দিতে রাজি আছে, বলে আপনাদের একদম পার্সোনালি আমাদেরকে একটা রুম দিয়ে দিন। তো ওরা তখন দাদাটা বলে যে আমার এরকম 1.5 তলায় একটা ছোট্ট স্টোর রুমের মতন আছে, তো আপনারা যদি বলেন আমি তাহলে ওই রুমটা খালি করিয়ে দিতে পারি, ওই রুমটাতে তাহলে আপনারা থাকুন। তো ওই মানে এতটাই তারা নাছোড় বান্দা ছিল যে ওই রুমটা তারা কিছুতেই ছাড়বে না, না আমাদেরকে এই রুমটা দিন, আমরা মেসে থাকবো না, ওরকম সবার সাথে অ্যাডজাস্ট করতে আমার মেয়ের প্রবলেম হচ্ছে, অমুক তমুক। তো নাছোড় বান্দা হয়ে কোনোভাবে ওই রুমটা তারা জোর জবরদস্তি নিল, ওকে। কিন্তু দাদা বলছে আমি আজও রিজন বুঝলাম না, 7 দিন পরে হঠাৎ করে বলছে কি যে আমরা ডিসিশনটা চেঞ্জ করেছি, ও মেসেই ভালো থাকবে, আমার পক্ষে এখানে থাকতে একটু অসুবিধা হচ্ছে, আমরা না আর কন্টিনিউ করবো না, বলে ওরা রুমের চাবি হ্যান্ড ওভার করে 7 দিনের মধ্যে ওরা ছেড়ে দিয়ে চলে গেল। তো তখন দাদা বলছে আমি আর ওদেরকে কিছু জিজ্ঞাসা করিনি, কিন্তু আমি এটা বুঝেছিলাম যে ব্যাপারটা স্বাভাবিক ছিল না, কেননা যারা এতটাই ঔৎসুক্য ছিল তাদের মধ্যে যে না আমরা আলাদা থাকবো, আলাদা একটা মানে প্রাইভেসি থাকবে, মেস নয়, একদম পার্সোনাল নিজেদের মতো নিজে বাড়ি ভাড়া রুম নিয়ে থাকবো, এরকম একটা ব্যাপার। তো তারা 1 সপ্তাহের মধ্যে হঠাৎ করে এত ডিসিশন চেঞ্জ হয়ে গেল তাদের, আমি ঠিক বুঝলাম এবং বুঝেছিলাম কিছু একটা লোক হচ্ছে। তো
মেবি তারাও এটা ফেস করেছিল। এবার হতে পারে যে এই বাড়িটা করার আগে জমিতে হয়তো কিছু ছিল, সেই জিনিসটা হয়তো সবাইকে ডিস্টার্ব করে না, বা কেউ কোথাও থাকলে হয়তো তাকে ভয় দেখায় না, বা জিনিসটা মানে যেহেতু দোতলায় ওরা থাকে তাই দোতলাতে ওরা মানে কেউ ফিল করেনি ব্যাপারটা, একতলাতেও এরা ফিল করেনি কখনো, যেহেতু ওই দেড়তলাটা খালি পড়ে থাকে সেই জন্য হয়তো সেই জায়গাটাতে তার যাতায়াত আছে বা কিছু হতে পারে। মানে এটা আমার ইন্টারপ্রিটেশন যে মেবি জমিটাতে কিছু হয়তো ছিল, কোনো সময় কোনো কিছু দফান করা ছিল বা হবে, এবং সেটা সাহেব ভূত হলে হতেই পারে, খুব স্বাভাবিক। তো সেরকম কিছু হতে পারে। যাই হোক, ও বললো যে ঘাট হয়েছে আমার, আমি আর এই রাতে আমি আর থাকবো না এখানে, তো আমি বাবা একা থাকবো তাও ভালো, আমি আমার ওই রুমে থাকবো বলে আমি কিন্তু আমার রুমে শিফট করে গেলাম। ওই পোর্শনটা ভাবো, বলে 5-6টা রুম পুরো একদম ভ্যাকেন্ট পড়ে আছে, পুরো খালি, একটা কেউ নেই, কিন্তু আমি ওখানে বরং দুরাত্রি একা থাকলাম, কোনো প্রবলেম হয়নি আমার। আমি একা দিব্যি ছিলাম আমার মতন। তারপর থেকে যখনই আমাকে এরকম একা থাকতে হয়েছে মানে কোনো সিচুয়েশনে, আমি দিব্যি একা থেকেছি, আমার কোনো সমস্যাও হয়নি, কিছুই না, আমি আমার মতন আমার রুমে থেকেছি। মেসের ওই পার্টটাতে কিন্তু কোনো প্রবলেম ছিল না, কিন্তু এই পার্টটাতে কিছু একটা প্রবলেম ছিল, এবং সেটা ও একটা রাত্রে বলে ওই রাতটা আমি জীবনে ভুলবো না। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ওটা আমার, মানে আমি পরিষ্কার বসে বসে শুনছি, মানে কন্টিনিউ সিঁড়ি দিয়ে উঠছে নামছে, এবং তুমি বুঝতে পারবে তার প্রত্যেকটা পায়ের স্টেপগুলো তুমি বুঝতে পারবে, যে উঠলো, এবারে নামলো ব্যালকনিতে, নেমে নক করলো দরজাটা, আবার চলে যাচ্ছে উঠে, একদম পরিষ্কার তুমি জিনিসটা ফিল করতে পারবে। তো এটা একটা খুব সাংঘাতিক ঘটনা। আমি বলি না, বারবার বলি যে ঘটনা শুনতে খুব মজা লাগে আমাদের, যার সাথে মানে ওই রাতটা তাহলে ওর কিরকম কেটেছে সেটাই। আচ্ছা, খুব ভয়ঙ্কর গল্প, খুব সাংঘাতিক ঘটনা, সায়ক ব্যানার্জি লিখছে। আচ্ছা, সত্যি গায়ে কাটা দিচ্ছে লিখছে বর্ণালী মুখার্জি। ঋতপা রায়চৌধুরী লিখছে ভয়ঙ্কর। কত নাম্বার গল্প চলছে? ইটস অলমোস্ট ওভার, আমার হয়ে গেছে। আমি এবার এখান থেকে ক্রপ করে বেরোবো, এবং তারপরে শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস আমার পার্সোনাল চ্যানেলটাতে যাব। তো তোমরা যারা আমার চ্যানেল কন্টিনিউ করতে চাও তারা এখান থেকে চলো ওই চ্যানেলে আমরা মুভ করি। সানডে পুরো জমে গেল লিখছে রুদ্র, থ্যাংক ইউ। হ্যালো দিদি, জয়েন করলাম। পামেলা সমেতদার, আমি তো বাসে তোমার গল্প শুনতে শুনতে বাড়ি যাচ্ছি। আচ্ছা, কিন্তু আমার সাথে যদি কোনো ভূত পিছু নেয় তাহলে কি হবে? তোর সাথে কোনো ভূত নেবে না তোকে পিছু। ইউটিউবে কখন আসবে গো? এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাব। আচ্ছা, স্বগতা ঘোষ লিখছে আমার মেসেজ কখনো দেখে না। এই দেখ, তোর মেসেজটা দেখেছি আর পড়েওছি। সত্যি যারা ফেস করে তারাই জানে। বেশ ক্রিপি ইনসিডেন্ট, রাতের অভিজ্ঞতাটা ফেস করে সেই জানে এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে পরে শুনে নেব, চলো। হ্যাঁ ঠিক, বাকি যারা মিস করে গেলে তারা পরে রেকর্ডেড ভিডিওটা শুনে নিতেই পারবে, বা কালকে সকালবেলা এটা সত্যি ভূতের গল্প চ্যানেলে, ইউটিউব চ্যানেলেও চলে যাবে, তখনও শুনে নিতে পারবে। খুব ভালো লাগলো। সুস্মিতা রয় লিখছে লাভ ইউ টু দিদি, লাভ ইউ টু, খুব ভালো থেকো। আচ্ছা, কেমন আছো অপু লিখছে মোহাম্মদ হাসান। ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। সম্ভবত তোমাকে বাংলাদেশ থেকে শুনছো। আচ্ছা, কি মিষ্টি করে বললে স্বাগতা ঘোষ, থ্যাংক ইউ। আই লাভ ইউ সুইট হার্ট, লাভ ইউ টু অমৃতা দে। আচ্ছা, সুরজিৎ দেব লিখছে শেষ। হ্যাঁ, এখানে আপাতত শেষ। এবার যাবো হচ্ছে আমরা আমার ইউটিউব চ্যানেল শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস, ওই চ্যানেলে চলো, ওখানে আরো দুটো ভয়ঙ্কর গল্প শেয়ার করবো। ওকে, আমি তাহলে এখান থেকে ক্রপ করছি।